ভঙ্গুর অর্থনীতি, জ্বালানির সংকটের ধাক্কা সামলাচ্ছে সরকার। 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা সিপিডির উত্তরণের চেষ্টা চলছে, জানালেন অর্থমন্ত্রী। রাজনৈতিক টানাপোড়েন থাকলেও বাণিজ্য এগিয়ে নিতে চায় ভারত। বাণিজ্য মন্ত্রীর সাথে হাই কমিশনারের বৈঠক। অবকাঠামো এবং ডিজিটালে বিনিয়োগে আগ্রহ। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেটের অভিযোগ। শর্ত পূরণ করা 25 এজেন্সিকে যুক্ত করার চেষ্টা চলছে, আশ্বাস মন্ত্রীর। ওয়াইএসএলের মাধ্যমে তো যাবেই, যারা ওয়াইএসএল ইজ ওপেন থাকবে, দুশোরের যারা এগুলো বাতিল, এরার পরে যেগুলো থাকবে সবকেই ওই অফিসিয়ালি মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যে এটাকে টপ করতে, এরা সবাই ব্যবসা করতে পারবে। দর্শক আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে আপনাদের সাথে আছে আমি কাশফিয়া রুহি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি, বৈশ্বিক অস্থিরতা আর জ্বালানির সংকটের ধাক্কা সামলাতে হচ্ছে নতুন সরকারকে। কিন্তু পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক অবস্থা নিয়ে পর্যাপ্ত তথ্য নথি প্রকাশ না করায় অর্থনীতির পুনরুদ্ধারে নিয়ে স্বচ্ছতা ও সংস্কারের অভাব উদ্বেগজনক। 6 মাসের অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডি জানায়, সরকার কর ছাড় এবং বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নিলেও উদ্বেগের জায়গাও রয়েছে। অর্থনীতির 31টি সূচকের 19টি অবনমন ঘটেছে। ডক্টর দেবপ্রিয় জানান, গেল 6 মাসে গ্যাস সংকটের কারণে 3টি শিল্পাঞ্চলে প্রায় 100 কারখানা বন্ধ হওয়ায় 62,000 শ্রমিক কর্মহীন। শিল্প খাতে উৎপাদন সূচক প্রায় শূন্যে ঠেকেছে। সার কারখানায় উৎপাদন কমে যাওয়ায় কৃষিতে বিরূপ প্রভাবের শঙ্কা দেখা দিয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার প্রথমার্ধে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে 2.22%, যা চলতি বছরের সর্বনিম্ন। রাজস্ব আদায়ের যে হার, তাতে চলতি অর্থ বছরেও 1,30,000 টাকা ঘাটতি হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে সরানোর প্রক্রিয়া, বিভিন্ন স্থানে মব কার্যক্রমের সমালোচনা করেন এই অর্থনীতিবিদ। বলেন, ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। বাংলাদেশ ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়ে গেছে কিনা এবং সেটা দেশীয় এবং বিদেশি, সেটার একটা মূল্যায়ন করার প্রয়োজন ছিল। এটার ব্যতিরিকে আগামী দিনে আগানো কষ্ট হবে এবং এখন আমরা যেভাবে আবার IMF, বিশ্বব্যাংক ইত্যাদি থেকে আলোচনায় আসবে, নিচ্ছি টাকা, এগুলি নেওয়ার পূর্বে এই টাকাগুলো পরিশোধ করার ক্ষেত্রে কয় প্রজন্ম লাগবে, এই একটা মূল্যায়নের খুব প্রয়োজন ছিল। উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, সেখান থেকে উত্তরণের চেষ্টা চলছে। এই জন্য প্রথমে দরকার স্থিতিশীলতা, তারপর টেক অফ। বার্ডি গ্যান্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয় এবং এশীয় উন্নয়ন ব্যাংক এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সবকিছুর জন্য সময় প্রয়োজন, ধৈর্য ধরতে হবে। জানান, প্রতিযোগী দেশগুলো যেখানে গবেষণা ও উন্নয়নে বছরে $4 ট্রিলিয়ন ব্যয় করে, সেখানে বাংলাদেশের বরাদ্দ জিডিপি মাত্র 0.3%। দেশের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো গবেষণা ও উদ্ভাবনীতে কর্মীর প্রতি ব্যয় করে গড়ে 500 টাকার কম। অনুষ্ঠানে জানানো হয়, বার্ডি অর্থায়নের উদ্দেশ্য শুধু প্রকল্পে অর্থায়ন করা নয়, বাংলাদেশের জন্য আরও প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলা। শিল্পায়ন ত্বরান্বিত করতে পরিবেশ বান্ধব প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি ব্যবসাকে সহজলভ্য করতে অর্থায়নের তাগিদ উঠে আসে অনুষ্ঠানে। 12 জনকে অ্যাওয়ার্ড তুলে দেন অর্থমন্ত্রী। যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, এটা থেকে রিকভার করার কাজ চলতেছে এখনো। এটা থেকে বেরিয়ে আসার পথ চলছে, স্যালভেজ প্রোগ্রাম চলতেছে, আমরা ফায়ার ফাইটিং করতেছি এবং এটাকে আমাকে স্থিতিশীল করার প্রক্রিয়া চলছে। এই ধারার মধ্যে আমরা ক্রমান্বয়ে স্থিতিশীল থেকে আমরা গ্র্যাজুয়ালি টেক অফের পর্যায়ে যাব, সেই কাজটা চলছে অর্থনীতিতে। এবং যত সব আমরা রিফর্ম করেছি, ডিরেগুলেশন করেছি, নীতিমালা প্রণয়ন করেছি, ইনসেন্টিভ দিয়েছি। বাংলাদেশ এবং ভারত স্বাধীন সার্বভৌম দেশ, কেউ বড় কিংবা ছোট নয়, সবাই সমান। এর উপর ভিত্তি করে দুদেশের সম্পর্ক এগিয়ে নেয়ার তাগিদ জানিয়েছে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পথ ধরে রাজনৈতিক সম্পর্ক এগিয়ে যাবে। বাংলাদেশের অবকাঠামো এবং ডিজিটাল খাতে বিনিয়োগের জন্য দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠনের আলোচনা হয় বৈঠকে।
চীনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার প্রতিবেশী দেশ ভারত। প্রায় 13 থেকে 15 বিলিয়ন ডলারের দ্বিপাক্ষীয় বাণিজ্য আছে দুই দেশের। 24-এর পট পরিবর্তনের পর দুই দেশের পক্ষ থেকেই আন্তঃবাণিজ্যে আসে বেশ কিছু বিধিনিষেধ। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য সম্পর্ক উন্নয়নে জোর দেয় দুই দেশ। তারই ধারাবাহিকতায় বাণিজ্য মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের এই বৈঠক। বাণিজ্য মন্ত্রী জানান, অবকাঠামো এবং ডিজিটাল খাতে বিনিয়োগ করতে চায় ভারতীয় ব্যবসায়ীরা। ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাপিয়ে যায়। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার উপর জোর দিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাজনৈতিক বৈরিতা পিছনে ফেলে দুই দেশের সাধারণ মানুষের চাওয়াকে গুরুত্ব দিয়ে ব্যবসায়িক সম্পর্ককে এগিয়ে নেয়ার কথা বলেন। অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। দুই দেশের ডেমোগ্রাফি হচ্ছে ইয়াং জেনারেশন। আমরা যাই করি উই হ্যাভ টু কিপ দেম ইন মাইন্ড। বাণিজ্যিক সম্পর্কে গতি আনা এবং নতুন বিনিয়োগে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা চলমান থাকবে বলে জানান বাণিজ্য মন্ত্রী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। তবে কর্মী যাওয়ার আগেই শুরু হয়েছে সিন্ডিকেট বিতর্ক। দেশটির অনলাইন ব্যবস্থায় 25 রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। জনশক্তি রপ্তানিকারক ও বিশ্লেষকরা বলছেন, সিন্ডিকেটের কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার। কর্মীদের গুনতে হয়েছে বাড়তি অর্থ। এ থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, 25 এজেন্সির বিষয়ে মালয়েশিয়ার সরকার এখনও কিছুই জানায়নি। 2-1 দিনের মধ্যে বিষয়টি স্পষ্ট হবে। মধ্যপ্রাচ্যের বাইরে সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। গুরুত্বপূর্ণ এই বাজারে বারবার আলোচনায় এসেছে সিন্ডিকেট, অব্যবস্থাপনা, বাড়তি অভিবাসন ব্যয় আর নানা অনিয়মে বন্ধ হয়েছে কয়েকবার। ভিসা বাণিজ্য, চাহিদার অতিরিক্ত কর্মী প্রেরণ এবং বাড়তি অভিবাসন ব্যয়ের অভিযোগে সবশেষ 2024 সালে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর আবারও চালুর চেষ্টা করে সরকার। অন্তর্বর্তী সরকারের পর বর্তমান সরকারও সেই চেষ্টা অব্যাহত রাখে। তবে এতে গতি পায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর। উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছিলেন, চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে কর্মী যাওয়া। তবে মালয়েশিয়ার শ্রম বাজার খোলার আগেই আলোচনায় সেই সিন্ডিকেট প্রথা। 25 রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির অনলাইন কর্মী ব্যবস্থাপনা পদ্ধতি FWCMS। যদিও এবার সিন্ডিকেট মুক্ত রাখার ঘোষণা ছিল সরকারের কর্তা ব্যক্তিদের। সীমিত এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেলে শ্রমবাজারটি আবারও ঝুঁকিতে পড়বে বলেও মনে করেন জনশক্তি রপ্তানিকারকদের একটি পক্ষ, যদিও এ নিয়ে ভিন্ন মত আছে। আগের মতো সিন্ডিকেটের মাধ্যমে শ্রমবাজার খোলা হয় তাহলে কিন্তু এটা বাজারটা দীর্ঘদিন সাস্টেইন করবে না। আগের মতো আবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং শ্রমিকেরা কিন্তু অতিরিক্ত খরচ কিন্তু আগের মতোই দিতে হবে এবং তার চেয়েও বেশি দেওয়া লাগতে পারে এবং সর্বোপরি সরকারের এবং দেশের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হবে। এই যে লাইসেন্সের তালিকা আমরা দেখতে পাচ্ছি, সেটা মালয়েশিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে এটা করা। এটাকে আমরা সিন্ডিকেট না বলে এটাকে আমরা যদি প্রসেসিং সেন্টার বলি, তাহলে কিন্তু সমস্যার সমাধান অলমোস্ট হয়ে যায়। সকল ব্যবসায়ী এখানে ব্যবসা করতে পারবে এই প্রসেসিং সেন্টারের মাধ্যমে। অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। বিশ্লেষকরা বলছেন, সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠিয়ে কখনো সুফল মেলেনি। বারবার হুমকির মুখে পড়েছে শ্রমবাজারটি। ভোগান্তিতে পড়তে হয়েছে কর্মীদের, গুনতে হয়েছে বাড়তি অভিবাসন ব্যয়। তাই একটি স্বচ্ছ নিয়োগ পদ্ধতির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পরামর্শ তাদের। সিন্ডিকেটের মাধ্যমে যেন এই মালয়েশিয়ার বাজারে শ্রমিক না পাঠানো হয়, যেখানে আমাদের শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রিক্রুটমেন্ট সিস্টেম তৈরি করা উচিত, যেখানে কোনো সিন্ডিকেট লাভবান হবে না, বরং একজন অভিবাসী কর্মী লাভবান হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, 25টি রিক্রুটিং এজেন্সির বিষয়ে মালয়েশিয়া সরকার এখনো কিছু জানায়নি। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা চলছে।
শর্ত পূরণ করা সব এজেন্সিকে যুক্ত করতে তারা সচেষ্ট বলেও জানান তিনি। এটা যতক্ষণ পর্যন্ত তারা গভর্নমেন্ট থেকে কোনো ডিক্লারেশন না আসবে ততক্ষণ পর্যন্ত তো আমরা কোনো কিছু বলতে পারবো না অ্যাডভান্স। আগামীকাল অথবা পরশু এর মধ্যে মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যে আমরা যে প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাব আলোকে ইনশাআল্লাহ ওদের থেকে যে সরকার সিদ্ধান্ত আসবে আমরা আমাদের জায়গায় অটল রয়েছি। বয়সলের মাধ্যমে তো যাবেই, যারা বয়সল ইজ ওপেন থাকবে, দূষণের যারা এগুলা বাতিল, এরার পরে যেগুলো থাকবে সবকেই ওই অফিসিয়ালি মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যে এটাকে কাপ করতে, এরা সবাই ব্যবসা করতে পারবে ওপেন। স্বল্প অভিবাসন ব্যয় মালয়েশিয়ায় কর্মী পাঠানো তাদের মূল লক্ষ্য বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। যতটুকু কমানো যায় এটাই তো আমাদের মেইন টার্গেট। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ডিলারের গুদাম থেকে ছিনিয়ে নেওয়া সার আরও 7 বস্তা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পাওয়া গেল 107 বস্তা সার। প্রশাসনের পক্ষ থেকে করা 5 সদস্যের তদন্ত কমিটি আজ সন্ধ্যায় প্রতিবেদন জমা দেবে। গতকাল সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে শাহ আমানত ট্রেডার্সের ডিলার পয়েন্টে ঢুকে স্থানীয়রা গুদাম থেকে 197 বস্তা সার নিয়ে যান। ঘটনাস্থল পরিদর্শন করেন কৃষি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে এসি ল্যান্ডকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় ভুরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি করেছেন ডিলার। কৃষকদের কেউ এ নিয়ে কথা বলতে রাজি হননি। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। গতকালকের মতো আজকেও বেশ নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রধান সূচক ঢাকা স্টক এক্সচেঞ্জে 78 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5643 পয়েন্টে। ডিএসইএসএ 16 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1123 পয়েন্টে। ডিএস30 সূচকে 14 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2130 পয়েন্টে। সকাল থেকে এখন পর্যন্ত সর্বশেষ লেনদেন হয়েছে 601,97,00,000 টাকার শেয়ার। প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে 14টির, কমেছে 355টির এবং দর অপরিবর্তিত রয়েছে 18টি প্রতিষ্ঠানের। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি লেনদেন করেছে 26,29,00,000 টাকার শেয়ার। দ্বিতীয় অবস্থানে রয়েছে সাইহাম টেক্সটাইল। প্রতিষ্ঠানটি লেনদেন করেছে 18,92,00,000 টাকার শেয়ার। তৃতীয় অবস্থানে রয়েছে এমএল ডাইং। প্রতিষ্ঠানটি লেনদেন করেছে 18,88,00,000 টাকার শেয়ার। চলে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। সেখানে প্রধান সূচক সিএসপিআই 173 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,255 পয়েন্টে। এরপর সিএসসিএক্সে 86 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 9,309 পয়েন্টে। সিএসই 30 সূচক 97 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 13,665 পয়েন্টে। সকাল থেকে চট্টগ্রামে লেনদেন হয়েছে 14,82,00,000 টাকার শেয়ার। 191টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 21টির, কমেছে 159টির এবং দর অপরিবর্তিত রয়েছে 11টি প্রতিষ্ঠানের। যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের জেরে মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্নে নেমেছে ইরানের মুদ্রা রিয়ালের মান। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী রোববার প্রতি মার্কিন ডলার 20 লাখ রিয়ালে হয়েছে লেনদেন। বছরের পর বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই প্রচণ্ড চাপের মুখে ইরানের অর্থনীতি। এর মধ্যে প্রায় 6 মাস ধরে চলা যুদ্ধ, সহিংসতা ও উত্তেজনার জেরে জটিল হয়েছে পরিস্থিতি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরুর পর থেকে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অবকাঠামো, কিন্তু তেহরানের অবস্থান এখনও অনমনীয়। হরমুজ প্রণালীর মধ্য দিয়ে অনুমোদনহীন তেলবাহী ট্যাঙ্কার চলাচলে বাধা দিচ্ছে তারা, যার ফলে গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে জাহাজ চলাচল কার্যত স্থবির। এতে বিশ্ববাজারে অস্বাভাবিক বেড়ে গেছে তেলের দাম। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে ইতিমধ্যে বিশাল গ্যাসের মজুদ আবিষ্কারের ঘোষণা দিল ইরান। জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে মিলেছে 7.5 ট্রিলিয়ন ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাস। তেহরানের দাবি এর একটি বড় অংশই উত্তোলনযোগ্য। যদিও যুদ্ধ আর নিষেধাজ্ঞার চাপে দেশটির উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত, এরপরও দীর্ঘমেয়াদে এই গ্যাস ক্ষেত্র ইরানের বড় অর্থনৈতিক সম্পদ বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধের ক্ষত শুকায়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের বহু জ্বালানি অবকাঠামো। বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার চাপ তো রয়েছেই, এর মধ্যেই তেহরান দিল নতুন জ্বালানি সম্পদের খবর। ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ জানান, দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে মিলেছে নতুন প্রাকৃতিক সম্পদের সন্ধান। পাওয়া গেছে 7.5 ট্রিলিয়ন ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাস। ইরানের দাবি এর বড় অংশই উত্তোলনযোগ্য। আনুমানিক 72 থেকে 73% উত্তোলনযোগ্য ধরে এখান থেকে পাওয়া যেতে পারে প্রায় 7.5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস।
মহসেন পাকনেজাদ জানান, একই গ্যাস ক্ষেত্রে রয়েছে উত্তোলনযোগ্য পরিমাণ গ্যাস কনডেনসেটও। বিশাল এই আবিষ্কারের আরেকটি বিশেষত্ব এই সুইট গ্যাস, অর্থাৎ এতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিমাণ খুবই কম। ফলে গ্যাস প্রক্রিয়াজাতকরণ এবং পরিচালনার ব্যয় তুলনামূলক কম হবে। কিন্তু প্রশ্ন হলো, এই গ্যাস কবে কিভাবে তেহরানের কাজে লাগবে? যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামোয় নতুন গ্যাস ক্ষেত্র থেকে দ্রুত উৎপাদন সহজ নয়, বরং লেগে যেতে পারে কয়েক বছরও। তেহরানের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধের আগে ইরানের দৈনিক গ্যাস উৎপাদন ছিল প্রায় 650 মিলিয়ন ঘনমিটার। সংঘাতের কারণে দৈনিক প্রায় 230 মিলিয়ন ঘনমিটার উৎপাদন সক্ষমতা কমে গেছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত চলছে। কয়েক মাসের মধ্যে 100 মিলিয়ন ঘনমিটার সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্য রয়েছে। যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে উৎপাদন ও সরবরাহ কঠিন হয়ে পড়লেও ভূ রাজনৈতিক বাস্তবতায় ইরানের এই আবিষ্কারের গুরুত্ব কম নয়। বিশ্লেষকরা মনে করছেন, তাৎক্ষণিক কাজে না লাগলেও দীর্ঘমেয়াদে দেশটির জন্য বড় অর্থনৈতিক সম্পদ এই গ্যাস ক্ষেত্র, নিজেদের জ্বালানি সক্ষমতার শক্তিশালী বার্তাও। রাশিয়ার পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে ইরানে, যা প্রায় 34 ট্রিলিয়ন ঘনমিটার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এদিকে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। মার্কিন সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে লেখা এক মতামতে এই মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। জানান, সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে তেহরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ইরানের দাবি, যুদ্ধ থেকে বের হওয়ার পথ না পেয়ে এখন অর্থনীতিকে অস্ত্র বানাচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এসব পুরনো কৌশল বরাবরের মতো এবারও ব্যর্থ হবে, এমন দাবি দেশটির। কাগজে কলমে যুদ্ধ না থামলেও বন্ধ ইরান ও যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলা। শত শত মিসাইল বোমা ছুড়েও ইরানকে বাগে আনতে না পেরে অর্থনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যার জেরে তুঙ্গে দুদেশের নতুন উত্তেজনা। ইরানের ওপর যে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটি কার্যকর হতে যাচ্ছে স্থানীয় সময় সোমবার থেকেই। ফিনান্সিয়াল টাইমসে লেখা এক মতামতে এই তথ্য জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তার দাবি, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এই যুদ্ধ। মার্কিন হুমকি ধামকিকে অবশ্য পাত্তা দিচ্ছে না ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, যুক্তরাষ্ট্রের পুরনো এই কূটকৌশল মোকাবেলার পথ ভালোই জানা আছে তাদের। শক্তি প্রয়োগ নয়, ইরান সংকট সমাধানের একমাত্র পথ আলোচনা, এমন দাবিও করেছেন তিনি। যুক্তরাষ্ট্র আবারও সামরিক হুমকি থেকে সরে এসে তাদের পুরনো পন্থায় ফিরে গেছে। এটি স্পষ্ট যে তাদের কাছে কোনো সমাধান নেই, কিন্তু তারা সত্যিই মরিয়া হয়ে উঠেছে। তাদের অবশ্যই বুঝতে হবে, ইরানি জনগণের সাথে সম্মানজনক আলোচনা এবং ন্যায় বিচার ও মর্যাদাপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, ভূরাজনৈতিক গুরুত্বের কারণে বারবারই পরাশক্তিদের লক্ষ্য হয়েছে ইরান। যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কৌশলগত অবস্থান ও ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে দীর্ঘকাল ধরে ইরান বিশ্ব শক্তিগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যুদ্ধের মধ্যে তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসী শক্তিকে অসহনীয় মূল্য দিতে হবে। এদিকে উত্তেজনার মধ্যেই যুদ্ধ বন্ধের চুক্তির আলোচনা শুরুর জন্য তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারী পাকিস্তান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।